আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় আজকে প্রধান খবর। বাংলাদেশে করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেওয়ার অভিযোগে বন্ধ হওয়া বেসরকারি রিজেন্ট হাসপাতালের 7 জন কর্মী রিমান্ডে। বিশেষ পুলিশ র্যাব বলছে 4,500-এর বেশি ভুয়া রিপোর্ট দিয়েছে হাসপাতালটি। 10,000-এর মতো যে টেস্ট চেক করেছে, এর মধ্যে 4,500-এর কাগজ কিন্তু আমাদের হাতে রয়েছে। এটি সম্পূর্ণ ভুয়া রিপোর্ট, যেখানে প্রথম টেস্টের জন্য তারা কখনো কখনো নিয়েছে 3,500 টাকা, 4,000 টাকা, এবং পরের টেস্টের জন্য কখনো 1,000 বা 1,500 টাকা। রিজেন্ট হাসপাতালের মালিককে নিয়ে ব্যাপক নিন্দার ঝড়। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের অনেকে বলছেন এই ঘটনা তাদের দলকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। শুনবেন এ নিয়ে। আর বাংলাদেশে করোনা ভাইরাস টেস্ট নিয়ে প্রশ্ন ওঠায় ইতালি সহ বিশ্বের কয়েকটি দেশে বাংলাদেশি বিমান যাত্রীদের ওপরে সাময়িক নিষেধাজ্ঞা। এসব নিয়েই বিবিসি বাংলার প্রবাহ। বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় শহরগুলোতে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ আজ জানিয়েছে যে দেশটিতে গত 24 ঘন্টায় নতুন করে 3,489 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর আক্রান্ত হওয়ার পর এই সময়ের মধ্যে আরও 46 জন মারা গিয়েছেন। ফলে কোভিড-19 আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত মোট 2,197 জনের মৃত্যু ঘটেছে। ভাইরাস শনাক্ত হয়েছে 1,72,134 জনের মধ্যে। করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেওয়ার অভিযোগে বন্ধ হওয়া বেসরকারি রিজেন্ট হাসপাতালের 7 জন কর্মীকে আজ রিমান্ডে নিয়েছে পুলিশ। এই হাসপাতালটি কোভিড-19 চিকিৎসার জন্য সরকার নির্ধারিত প্রথম দিকের হাসপাতালগুলোর একটি। বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাব বলছে যে রিজেন্ট এ পর্যন্ত 4,500-এর বেশি ভুয়া রিপোর্ট দিয়েছে এবং 2014 সালে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হবার পর আর নবায়ন না করেই এতদিন হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। বছরের পর বছর কিভাবে এই সমস্ত অনিয়ম কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল, খোঁজ নিয়েছেন ঢাকায় সাইয়েদা আক্তার। রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগে সোমবার র্যাবের একটি দল উত্তরায় অবস্থিত হাসপাতালে অভিযান চালায়। সেখানে টেস্ট না করেই করোনা ভাইরাসের ভুয়া সনদ দেয়া সহ নানা ধরনের অনিয়মের প্রমাণ পায় র্যাব। পরদিন অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়। একই দিন রিজেন্ট হাসপাতালের মিরপুর এবং উত্তরা 2টি শাখারই কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি ইস্যু করে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাশেম অভিযোগ করেন, বিভিন্ন অনিয়ম করে রোগীদের হয়রানি করছিল রিজেন্ট হাসপাতালের কর্তৃপক্ষ। রিজেন্ট হাসপাতালের লাইসেন্সও কিন্তু নবায়ন করা হয়নি এবং এই হাসপাতালও কিন্তু লাইসেন্স অনেক আগেই কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এবং 10,000-এর মতো যে টেস্ট চেক করেছে, এর মধ্যে 4,500-এর কাগজ কিন্তু আমাদের হাতে রয়েছে। এবং আমরা কিন্তু দেখেছি যে সরকারি অ্যাক্রিডিটেড সংস্থা তার নামে লিখিত দিয়েছে যে এই ধরনের রিপোর্ট তারা তৈরি করেনি, এটি সম্পূর্ণ ভুয়া রিপোর্ট, যেখানে প্রথম টেস্টের জন্য তারা কখনো কখনো নিয়েছে 3,500 টাকা, 4,000 টাকা, এবং পরের টেস্টের জন্য কখনো 1,000 বা 1,500 টাকা। হাসপাতালটি তারা এমইও সাইন করেছিল যে তারা বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে, এবং দেখা গিয়েছে প্রত্যেক রোগী থেকেই তারা বিছানা বাবদ, অক্সিজেন সিলিন্ডার বাবদ তারা বিপুল পরিমাণ টাকা তাদেরকে বিল করেছে। বাংলাদেশে মার্চ মাসে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হবার পর থেকে সরকারের পক্ষ থেকে ভাইরাস আক্রান্ত মানুষের নমুনা পরীক্ষা, চিকিৎসা এবং সুরক্ষা সরঞ্জামাদি সংগ্রহ ও বিতরণ নিয়ে নানা ধরনের অনিয়মের অভিযোগ শোনা যায়। এর মধ্যে হাসপাতালে রোগী ভর্তিতে অনিয়ম থেকে শুরু করে N95 মাস্ক সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম, দুর্নীতি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। এখন র্যাব বলছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিচয় দিয়ে রিজেন্ট হাসপাতালের মালিক দিনের পর দিন অনিয়ম চালিয়ে গেছেন। কিন্তু মার্চের 21 তারিখে যখন এই প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-19 রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে, তখন হাসপাতালটির বৈধ লাইসেন্স, জরুরি চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা কিংবা পূর্ববর্তী রেকর্ড কোনো কিছুই পর্যালোচনা করা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলছেন, সরকার একটি জরুরি পরিস্থিতিতে হাসপাতালটির সঙ্গে চুক্তি করেছিল, যে কারণে অনেক কিছুই তখন যাচাই করে দেখা হয়নি। কোভিড জরুরি পরিস্থিতিতে সরকার বেসরকারি উদ্যোক্তাদেরকে আহ্বান জানালো
যে তারা যেন সহযোগিতার জন্য এগিয়ে আসে। যখন রোগীর অনেক বেশি চাপ, সেই সময় বেসরকারি উদ্যোক্তা হিসেবে উনি এগিয়ে এসেছিলেন সাহায্য করার জন্য। এবং যেহেতু একটা খুবই জরুরি অবস্থা বিবেচনায় ওনার সাহায্যকে স্বাগত জানানো হয়েছিল এবং সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রী মহোদয় বিজয় উপস্থিত থেকে এই স্বাক্ষর অনুষ্ঠানটা হয়েছিল আর কি। এখন আসলে কার ভিতরে কি আছে যে মুহূর্তে তো জানা যায়নি। যারা দুর্বৃত্ত তারা হয়তো নানাভাবেই ভালো জায়গায় ঢুকে এরকম দুর্বৃত্তায়ন করেন। উনিও একটা দুর্বৃত্তায়ন করেছেন আমাদের এরকম জরুরি পরিস্থিতিতে, যখন আমরা সাহায্য চেয়েছি সাহায্যের হাতে গিয়ে এসে উনি দুর্বৃত্তায়ন করেছেন আর কি। কিন্তু বিশ্লেষকদের অনেকেই মনে করেন মহামারী শুরুর পর থেকে স্বাস্থ্য খাত ব্যবস্থাপনায় সরকারের দুর্বল নজরদারির কারণে এই ধরনের অনিয়মের ঘটনা ঘটেছে। এর আগেও মাস্ক এবং পিপিই সহ অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ওঠে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এছাড়া পরীক্ষা না করেই করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেবার অভিযোগ ওঠে জেকেজি নামক আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলছেন, এক্ষেত্রে সরকারি মনিটরিংয়ের অভাবে সুযোগ দিয়ে দুর্নীতি করা হয়েছে। আমরা তখনও বলেছিলাম বা সরকার পেপার পত্রিকায় পড়েছি যে না হ্যাঁ কমিটি করা হয়েছে, সরকারি সুপারভিশন বাড়ানো হবে, বাট বাস্তবায়ন হয়তো সেরকম মনিটরিং হয়নি। সেরকম মনিটরিং হলে অবশ্যই এই ধরনের দুর্নীতি হতে পারতো না বা এরকম হতে পারতো না। যে আর দেখতে পাচ্ছি যে টেস্ট না করে রেজাল্ট দিয়ে দিচ্ছে, অনেক অতিরিক্ত বিলও করা হচ্ছে। গভর্নমেন্টের সেরকম সুপারভিশন থাকলে ডেফিনেটলি এটা এরকম হতো না বলে মনে করছি। একদিকে গভর্নমেন্টের সুপারভিশনের অভাব, এট দ্য সেম টাইম এই যে রিজেন্ট হসপিটাল অথরিটি এদের যে এখন মোরালিটি, সে মোরালিটি থেকে তারা পিছিয়ে গেছে। মানবিকতা দেশে এরকম একটা ক্রাইসিস মোমেন্টে আমাদের এগিয়ে আসা দরকার। আমরা ঠিক প্রপার ট্রিটমেন্টটা কিভাবে দিতে পারি, আসলে মানুষ সেই দিক থেকেই সরে আসছে। এই ঘাটতিতে তাদের ভিতরে না থাকতো তাহলে গভর্নমেন্টের সেই সুপারভিশন না হলেও তারা আর কি এই ধরনের কাজ করতে সাহস পেতেন না বা করতেন না। দুই দিক থেকেই আছে। অধ্যাপক নাসরিন সুলতানা মনে করেন, এ ধরনের দুর্নীতি আটকাতে না পারলে মহামারী মোকাবেলায় সরকারের সক্ষমতা নিয়ে সংশয় দেখা দিতে পারে জনমনে। সেক্ষেত্রে এখনই কার্যকর ব্যবস্থা নিয়ে অনিয়ম ও দুর্নীতি বন্ধে সরকারকে উদ্যোগ নেবার পরামর্শ দিয়েছেন তিনি। ঢাকা থেকে সাইয়েদা আক্তার। বাংলাদেশে নানা অভিযোগে সিলগালা করে দেয়া এই রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদকে নিয়ে নিন্দার ঝড় ওঠার প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের অনেকেই এখন বলছেন যে বিষয়টি তাদের দলকে নতুন করে বিব্রতকর অবস্থায় ফেলেছে। গত দুদিন ধরে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতার সঙ্গে মিস্টার শাহেদের অনেক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার হচ্ছে এবং নানা রকমের আলোচনা চলছে। গত বছর অবৈধ ক্যাসিনো বাণিজ্যে যুবলীগের কয়েকজন নেতার জড়িত থাকবার অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনার মুখে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোতে এক শুদ্ধি অভিযান চালানোর কথা বলা হয়েছিল। কিন্তু সেসব কি শুধু কথাতেই সীমিত রয়ে গেছে কিনা, সেই প্রশ্ন এখন আবারও সামনে আসছে। ঢাকা থেকে শুনুন কাদির কল্লোলের প্রতিবেদন। করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে অভিযুক্ত সেই রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ নিজেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বলে দাবি করতেন। তার এমন দাবির মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগেরই অনেক নেতা। আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির একটি অনুষ্ঠানে মোহাম্মদ শাহেদ সেই কমিটির নেতাদের পাশে বসা রয়েছেন এমন একাধিক ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এই উপকমিটির সদস্য সচিব ডক্টর শাম্মী আহমেদ বলেছেন, মোহাম্মদ শাহেদকে তাদের কমিটিতে নেয়ার জন্য দলেরই অনেকে তদবিরও করেছিলেন। আমাকে অনেকে এটা প্রশ্ন করেছেন যে ছবি আছে আমাদের প্রোগ্রামে গিয়েছে। উনি নিজেকে আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী বা ওই ধরনের হিসেবে পরিচিত দিতেন। উনি আমার বাসায় এসেছেন, আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন, আপা আমাকে আপনার কমিটিতে রাখেন। ওনাকে রাখার ব্যাপারে আমি কিছু জায়গা থেকে আমাকে বলাও হয়েছে যে তুমি তাকে রাখো, অনেক সিনিয়র। আমি এখন কোনো নাম বলবো না, বাট আমি তারপরেও আমি তাকে রাখিনি। এখন আমাদের কমিটিতে কিভাবে খবর পেতেন আমি ঠিক জানি না, কিন্তু উনি প্রোগ্রামে এসে হাজির হতেন এবং আমি এটা দায়িত্ব নিয়েই বলছি যে উনি আমার উপকমিটির কোনো সদস্য ছিলেন না। তবে মোহাম্মদ শাহেদের কর্মকাণ্ড আওয়ামী লীগকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে বলে দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকে মনে করেন। কয়েকটি জেলা থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বলেছেন, এর আগেও বেশ কিছু ঘটনায় তাদের দল বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল। গত ফেব্রুয়ারি মাসেই অসামাজিক নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে যুব মহিলা লীগের একজন নেত্রী সামিয়া নূর পাপিয়ার গ্রেপ্তার হওয়ার ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। গত বছর অবৈধ ক্যাসিনো বাণিজ্যের বিরুদ্ধে অভিযানে যুবলীগ এবং কৃষক লীগের বেশ কয়েকজন নেতার গ্রেপ্তার হওয়ার ঘটনাও আওয়ামী লীগকে প্রশ্নের মুখে ফেলেছিল। বন্দরনগরী চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের একজন নেত্রী জিনাত সোহানা চৌধুরী বলছিলেন, তারা মাঠ পর্যায়ে এখন আবার নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। শাহেদের মতো যে সব বর্ণচোরা লোকগুলো আছে যারা
বিভিন্ন দল থেকে বিভিন্ন সময় সুযোগ সুবিধা নিয়ে এসেছে। একটা সংগঠনকে বা দলকে বিব্রতকর পরিস্থিতিতে নিয়ে যেতে এদের কোনো এক বিন্দু দ্বিধাবোধ বা ওদের সময় লাগবে না। এই ধরনের মানুষগুলো যখন একটা বড় দলের নাম বিক্রি করে বা নামের ছত্রছায়ায় যখন এদের কর্মকাণ্ড চালায়, অবশ্যই এই জিনিসটা আমাদেরকে বিব্রত করে। মাঠ লেভেলে যখন কাজ করতে যায় এই সব প্রশ্ন আমাদের অবশ্যই সম্মুখীন হতে হয়। আর যে জিনিসটা হচ্ছে যে শুদ্ধি অভিযান, আসলে প্রধানমন্ত্রী যে কাজগুলো হাতে নিয়েছেন আমরা দেখেছি যে প্রতি ক্ষেত্রেই প্রতিনিয়ত কিন্তু প্রধানমন্ত্রী একাই লড়ে যাচ্ছেন এদের বিরুদ্ধে। আওয়ামী লীগ টানা তৃতীয় দফায় ক্ষমতায় রয়েছে। লম্বা সময় ক্ষমতায় থাকার কারণে বিভিন্ন দল থেকে অনেকে সুবিধা নেয়ার জন্য আওয়ামী লীগে বা এর সহযোগী সংগঠনগুলোতে ভিড়েছে, এমন আলোচনা আওয়ামী লীগের ভিতরেই রয়েছে। দলটির সিনিয়র নেতাদেরও অনেকে বিভিন্ন সময় সেজন্য ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন। অবৈধ ক্যাসিনো বাণিজ্যের বিরুদ্ধে অভিযানে যুবলীগের কয়েকজন নেতা ধরা পড়ার পর দলে শুদ্ধি অভিযান চালানোর কর্মসূচিও নেওয়া হয়েছিল, কিন্তু কতটা সেটা করা হয়েছে সেই প্রশ্ন আওয়ামী লীগের ভিতরেই উঠেছে। দলটির একজন কেন্দ্রীয় নেত্রী মেহের আফরোজ মনে করেন, ব্যবস্থা নিয়েও অনেক সময় সামাল দেয়া যাচ্ছে না। যখনই আমরা এই ধরনের খবর পাচ্ছি আমরা কিন্তু বসে নেই, আমরা কি পাখিয়াকে ধরি নাই? তো আপনি যে একবারে দূর করে ফেলবেন সবকিছু তো রিপোর্ট না আসলে হুট করে তো কাউকে চেনাটা অনেক কঠিন ব্যাপার। আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতার সাথে মোহাম্মদ শাহেদের ছবি যেমন ভাইরাল হয়েছে, তেমনি বিএনপির কিছু নেতার সাথেও তার পুরনো অনেক ছবি ফেসবুকে অনেক শেয়ার হয়েছে। তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বলেই দলটির সিনিয়র নেতারা এখন দাবি করছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, যে সমস্যা বা ঘটনাগুলোই চিহ্নিত হচ্ছে প্রতিটির ক্ষেত্রেই তারা ব্যবস্থা নিচ্ছেন, সেটি বড় বিষয় বলে তিনি মনে করেন। এই ধরনের ঘটনায় যে কেউ বিব্রত হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা পার্লামেন্টে বলছেন, এর প্রত্যেকটা ঘটনা কিন্তু আওয়ামী লীগের সরকার এবং আওয়ামী লীগের যে প্রশাসন পরিচালনা করছে তার মাধ্যমে আইনানুগভাবে উদ্ঘাটিত হচ্ছে। অন্য কেউ এসে এই খবর দিয়ে জানে। একটা সরকার ক্ষমতায় থাকলে নানানভাবে সেখানে অনুপ্রবেশ ঘটে, কিন্তু প্রশ্নটা হলো যে এটা পালা পোষা করছে সরকার না এটার মূল উৎপাদন করতে চাচ্ছে, সেটাই হলো দেখার বিষয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তবে আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন, তাদের দলের সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে গত ডিসেম্বরে। এরপর এবছর করোনাভাইরাস মহামারীতে শুদ্ধি অভিযান সহ তাদের দলের সাংগঠনিক কার্যক্রমের দিকে সেভাবে নজর তারা দিতে পারছেন না। ঢাকা থেকে কাদির কল্লোল। শ্রোতাদের জানিয়ে রাখি যে বিবিসি বাংলার পরিক্রমায় ফোন ইনে আজ করোনা ভাইরাস এবং শ্বাসতন্ত্রের রোগ সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন ঢাকার ইউনাইটেড হসপিটালের শ্বাসতন্ত্রের রোগ বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার রওশন আরা খানম। এতে যোগ দিতে চাইলে 01714-115578 এই নম্বরে SMS করে আপনার নাম, ফোন নাম্বার জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। সম্প্রতি বিশ্বের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে বিমান চলাচলের ওপরে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করার পর একই রকম পদক্ষেপ নিয়েছে ইতালি। এই নিষেধাজ্ঞার অন্যতম কারণ বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উচ্চ হারে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়া। এমন ঘটনাও ঘটেছে যে বাংলাদেশে টেস্ট করিয়ে যিনি কোভিড-19 নেগেটিভ হয়েছেন তিনি বিদেশে যাওয়ার পর পজিটিভ শনাক্ত হয়েছেন। এসব ঘটনার কারণে বাংলাদেশে করোনা ভাইরাস টেস্টের মান নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে টেস্টের ক্ষেত্রে নিম্নমান যদি উন্নত না হয় তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে বেকায়দায় পড়তে হতে পারে। ঢাকায় সংবাদদাতা আকবর হোসেন এ নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। তার কাছে আমি জানতে চেয়েছিলাম ঠিক কতগুলো দেশে এরকম ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং সম্প্রতি যে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে বিমান চলাচলের উপরে বা বিমান যাওয়ার উপরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে এর মধ্যে সর্বশেষ যোগ হয়েছে ইটালি। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যখন ইটালিতে যায় সেখানে 225 জন যাত্রীর মধ্যে 21 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় ইটালিতে, এবং এই বিষয়টিকে ভাইরাল বোমা নিষ্ক্রিয় করার সাথে তুলনা করেছেন ইটালির স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা। এর আগে জাপানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো চার্টার্ড ফ্লাইট জাপানে যেতে পারবে না, কারণ জাপানে যাওয়া একটি ফ্লাইটে 4 জন যাত্রীর কোভিড পজিটিভ হয়েছিল, যদিও জাপানে রওনা দেবার আগে তাদের নেগেটিভ ছিল, যে কারণে জাপান সে সরকার নির্দেশ দিয়েছে। আর চীনের গুয়াংজুতে যাতায়াতকারী চায়না সাউথার্ন এয়ারলাইন্সের ফ্লাইটও সাসপেন্ড করা হয়েছে জুন মাসের 22 তারিখ থেকে, কারণ একটি ফ্লাইটে ঢাকা থেকে গুয়াংজু যাওয়ার পরে 17 জন যাত্রীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আর জুন মাসের 3য় সপ্তাহে দক্ষিণ কোরিয়া
তারাও একটি নিষেধাজ্ঞা দিয়েছে সাময়িক। এর মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানও রয়েছে, কারণ মে মাসের ২৭ তারিখ থেকে শুরু করে জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত দক্ষিণ কোরিয়াতে ৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৩ জন বাংলাদেশ এবং পাকিস্তান থেকে গিয়েছিল। আর এছাড়া আপনি হয়তো জানেন যে ইউরোপের দেশগুলো সম্প্রতি তারা খুলে দিয়েছে বিমান চলাচল, কিন্তু তারা বেশ কয়েকটি দেশের জন্য এটি উন্মুক্ত করেনি, এর মধ্যে বাংলাদেশও রয়েছে। সুতরাং কেন এই পরিস্থিতি তৈরি হলো, এগুলো নিয়ে একটা প্রশ্ন উঠছে। তো এই প্রশ্ন ওঠার কারণ কি, যে বাংলাদেশে সংক্রমিত লোকের সংখ্যা এখনো বাড়ছে, সেটা নাকি বাংলাদেশে যেভাবে করোনা ভাইরাস টেস্ট করা হচ্ছে সেটার মান নিয়ে প্রশ্ন, কোনটা? দুটোই। একদিকে হচ্ছে বাংলাদেশের সংক্রমণের মাত্রা অনেক বেশি, বিস্তার অনেক বেশি হচ্ছে, এটা নিয়ে বিভিন্ন দেশে এক ধরনের উদ্বেগ আছে। আর এখানে টেস্ট ঠিক মতো হচ্ছে কিনা, টেস্টের মান কতটা নিয়ন্ত্রণ বা নিশ্চিত করা হচ্ছে, এই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এই কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আকবর, আগামী দিনগুলোতে এটার ফলে কি আরও নানা রকমের প্রতিক্রিয়া হবে বা হতে শুরু করেছে? বিশেষজ্ঞরা বলছেন এটা হতেই পারে নানা রকম প্রতিক্রিয়া, কারণ টেস্টের মান যদি উন্নয়ন করা না হয়, এটা যদি নিশ্চিত করা না হয়, তাহলে বিরূপ পরিস্থিতিতে পড়তে পারে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে। আমি কথা বলেছিলাম সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে একজন বাংলাদেশি চিকিৎসক পীযূষ সরকারের সাথে। তিনি বলছেন যে সিঙ্গাপুর সহ পৃথিবীর নানা দেশ বিদেশিদের আগমনের ক্ষেত্রে এখন বেশ সতর্ক, এবং টেস্টের ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখাটা বাংলাদেশকে এখনই কাজ শুরু করতে হবে। যদি এর ব্যতিক্রম হয়, তাহলে আসছে দিনগুলোতে বাংলাদেশকে হয়তো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে। টেস্টের মান যদি ভালো না থাকে, তাহলে পৃথিবীর অনেক দেশই হয়তো বাংলাদেশ সম্পর্কে তাদের এক ধরনের আপত্তি তৈরি হতে পারে। এবং বাংলাদেশের একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর বেনজির আহমেদ, তিনি বলছিলেন যে বাংলাদেশে টেস্ট নিয়ে যদি প্রতারণা হয় এবং টেস্টের মান বৃদ্ধি না করা হয়, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য দরজা কতটা খোলা থাকবে, এরকম একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। মিস্টার আহমেদ বলছিলেন যে ইটালিতে একজন স্বাস্থ্য কর্মকর্তা, তিনি একটা খুব কড়া মন্তব্য করেছেন যে বাংলাদেশ থেকে যাওয়া বিমানটিকে তিনি বলেছিলেন যে করোনার বোমা নিয়ে এসেছি। ডক্টর আহমেদ বলছেন যে এটা আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলোকে অত্যন্ত সিরিয়াসলি নেওয়া হয়। এই ব্যাপারগুলো যদি প্রচারিত হয়, তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য একটা কঠিন পরিস্থিতি হয়তোবা তৈরি হতে পারে। তো আকবর, সরকার বা কর্তৃপক্ষ কি এই বিষয়টা নিয়ে সচেতন, এবং তাদের কি করা উচিত, টেস্টের মান এবং নির্ভরযোগ্যতা বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়ার কথা, কিছু ঘোষণা করা, এরকম কি কিছু ঘটেছে এর মধ্যে? সরকারি কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা যারাই আছেন, তারা বলছেন যে এই ব্যাপারে তারা খুবই সচেষ্ট। সম্প্রতি বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে, এবং রিজেন্ট হাসপাতাল যারা এরকম ভুয়া টেস্ট রিপোর্ট দিয়েছে, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় ল্যাবরেটরিগুলোতে টেস্টের মান ঠিকমতো নিশ্চিত করার কাজটিও তারা তদারকি করছেন, এবং টেস্টের উপরে দোষ চাপানোটা খুব একটা যুক্তিসঙ্গত নয় বলে কর্মকর্তারা দাবি করছেন। কারণ তারা বলছেন যে যখন হয়তো টেস্ট করা হয়েছিল তখন তিনি হয়তো নেগেটিভ ছিলেন, কিন্তু একজন ব্যক্তি যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, এবং একই সাথে টেস্টের মান যাতে সত্যিই ঠিক থাকে সে বিষয়টিও তদারকি করার জন্য তারা কঠোর হয়েছেন। ঢাকা থেকে আকবর হোসেন। ভারত এবং চীনের বিশেষ প্রতিনিধিদের এক বৈঠকের পর লাদাখের হট স্প্রিং এলাকা থেকে দুপক্ষের সৈন্য প্রত্যাহার সম্পন্ন হয়েছে, জানাচ্ছে দিল্লির সামরিক সূত্রগুলো। এ বিষয়ে বিস্তারিত শুনবেন আজকের অনুষ্ঠানে একটু পরেই। তবে তার আগে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। হংকংয়ের সরকার স্কুলে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে। চীনের জারি করা নতুন আইনের আওতায় কর্তৃপক্ষ এসব বিধিনিষেধ আরোপ করছে। তাদের গণতন্ত্রপন্থী প্রতিবাদী গান গাওয়ার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিব্বত নিয়ে ক্রমবর্ধমান বিরোধের জেরে চীন এবং যুক্তরাষ্ট্র বলছে তারা এখন পরস্পরের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে। প্রথমে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যেসব চীনা কর্মকর্তা বিদেশিদের তিব্বতে যাওয়া নিষিদ্ধ করবে তাদের ভিসা দেওয়া হবে না। সাথে সাথে চীন ও মার্কিন কর্মকর্তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের
ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। জাতিসংঘের এই সংস্থাটি যেভাবে করোনা ভাইরাস মহামারীর মোকাবেলা করছে, মিস্টার ট্রাম্প তার কড়া সমালোচনা করেছিলেন। ওয়াশিংটন এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে নির্বাচনে মিস্টার ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বলেছেন, তিনি বিজয়ী হলে প্রথম দিনেই আবার যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরিয়ে আনবেন। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ বলছে তারা দেশটির সবচেয়ে দুর্ধর্ষ এক পলাতক অপরাধী বিকাশ দুবের এক ঘনিষ্ঠ সহচরকে গুলি করে হত্যা করেছে। গত শুক্রবার অপরাধী চক্রের সঙ্গে যে বন্দুকযুদ্ধে 8 জন পুলিশ নিহত হয়, বলা হচ্ছে অমর দুবে সেই লড়াইয়ে ছিল। পুলিশ সেখানে গিয়েছিল এই অপরাধী চক্রকে ধরতে। ব্রিটেনের সেরা এক অ্যাথলেট বিয়াঙ্কা উইলিয়ামস এবং তার সঙ্গীকে রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশির জন্য ব্রিটিশ পুলিশ তাদের কাছে ক্ষমা চেয়েছে। এই যুগল পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে গায়ের রং কালো বলেই তাদের সেদিন এভাবে গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়েছিল। তল্লাশির সময় তাদের 3 মাস বয়সী ছেলেও সাথে ছিল। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে উদ্ধৃত করে এক খবরে বলা হয়েছে যে লিবিয়ার বিদ্রোহী সামরিক নেতা জেনারেল খালিফা হাফতার একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছেন। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। ভারত আর চীনের মধ্যে প্রতিনিধি পর্যায়ে এক বৈঠকের 3 দিনের মাথায় আজ লাদাখের হটস্প্রিং এলাকায় পেট্রোল পয়েন্ট 15-এ দুপক্ষের সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে দিল্লির সামরিক সূত্রগুলো জানাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমে এর জন্য প্রায় পুরো কৃতিত্বই দেওয়া হচ্ছে সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে, যিনি গত রোববার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেছেন। তিনি ঠিক কী ভূমিকা পালন করছেন বা তা কতটা ফলপ্রসূ হয়েছে, শুনুন এ নিয়ে দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন। ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংকট সমাধানের লক্ষ্যে যে দ্বিপাক্ষিক কাঠামো আছে, সেখানে 2 দেশের 2 স্পেশাল রিপ্রেজেন্টেটিভ, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিজেদের মধ্যে ভিডিও কনফারেন্সে বসেছিলেন রবিবার সন্ধ্যায়। তার ঠিক 2 দিনের মাথায় মঙ্গলবার লাদাখের গালওয়ান উপত্যকায় দুপক্ষই সেনা প্রত্যাহার শেষ করেছে, আর এদিন সেই একই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে হটস্প্রিং এলাকায় পেট্রোল পয়েন্ট 15-এ। আগামী 2-1 দিনের ভেতর গোগরা বা পেট্রোল পয়েন্ট 17-এতেও দুদেশের সেনারা প্রায় 2 কিলোমিটার করে পিছু হটবে বলে ধারণা করা হচ্ছে। আপাতত এই যে শান্তিপূর্ণ সমাধানের ইঙ্গিত দেখা যাচ্ছে, রবিবারের বৈঠকই কি তার রাস্তা করে দিয়েছিল? Following the conversation between our NSA and the Chinese foreign minister, for one, we had very few details about what really is going to be the action on the ground. ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও চীনে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত নিরুপমা রাও বলছেন, 2 দেশের বিশেষ প্রতিনিধিদের বৈঠকের ঠিক কি প্রতিফলন বাস্তবে পড়বে তার বিশেষ কোনো ডিটেল কিন্তু আমাদের কাছে নেই। সেই প্রক্রিয়াটা জটিল ও সময় সাপেক্ষ হবে ধরেই নেওয়া যায়। তবে মনে রাখতে হবে, এই বৈঠকটা হয়েছে এমন একটা পটভূমিতে যখন দুপক্ষের মধ্যে পারস্পরিক বিশ্বাসটাই নষ্ট হয়ে গিয়েছিল। সেখান থেকে এটাকে বড় অগ্রগতি বলতেই হবে, বিশেষত যেখানে 15ই জুন গালওয়ানের ঘটনার পর দুদেশের সম্পর্কটাই ভাঙতে বসেছিল। Definitely an inflection point, more than that, a near breaking point in the relationship. তবে দিল্লিতে সিনিয়র সাংবাদিক ও প্রতিরক্ষা বিশ্লেষক অজিত আঞ্জুম আবার বিবিসিকে বলছিলেন, ভারতীয় মিডিয়া ঢালাওভাবে মিস্টার ডোভালের তারিফ করলেও বিরোধের অন্যতম ফ্ল্যাশ পয়েন্ট প্যাংগং সো বা প্যাংগং লেকে কিন্তু তার হস্তক্ষেপের পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। सबने यही कहा है कि ये इसलिए हुआ कि अजीत डोवल ने बातचीत की। अजीत डोवल क्वारंटीन थे, उनके फैमिली मेंबर्स को कोरोना हुआ था। মিস্টার আঞ্জুমের কথায় সবাই বলছেন অজিত ডোভাল নিজে আলোচনায় সামিল হওয়াতেই এটা সম্ভব হয়েছে। তার পরিবারের একজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় মিস্টার ডোভাল বেশ কিছুদিন কোয়ারেন্টিনে ছিলেন। শনিবার থেকে তিনি আবার সক্রিয় হন এবং রবিবার রাতের বৈঠকেই তিনি বাজিমাত করে ফেলেন বলে বলা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, প্যাংগং এর বিতর্কিত ফিঙ্গার পয়েন্ট 4 থেকে 8 পর্যন্ত এলাকায় পিএলএ বাংকার থেকে শুরু করে প্রশাসনিক ইউনিট পর্যন্ত বানিয়ে রেখেছে। অজিত ডোভালকে ফুল মার্কস দেওয়ার আগে এ প্রশ্নটা কিন্তু উঠবেই যে প্যাংগং থেকেও কি চীন শেষ পর্যন্ত সরতে রাজি হবে? अब सवाल ये उठेगा कि क्या पैंगोंग से भी चीन वापस जाएगा। সেদিনের বৈঠকের পর ভারত ও চীন আলাদা আলাদাভাবে যে বিবৃতি দিয়েছে, তাতেও কিন্তু দুপক্ষের দৃষ্টিভঙ্গির ফারাক স্পষ্ট। দিল্লির বিবৃতিতে বলা হয়েছে, উভয় প্রতিনিধি এই বিষয়টির ওপর জোর দিয়েছেন যে 2 দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসির মর্যাদা দেবে এবং একতরফাভাবে এমন কিছু করবে না যাতে স্থিতাবস্থা লঙ্ঘিত হয়। কিন্তু বেজিং এর বিবৃতিতে
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কিংবা স্থিতাবস্থা বজায় রাখার কথা উল্লেখই করা হয়নি। I saw the Indian statement as being directed at wanting to restore the status quo ante or restoring peace and tranquility at the border. ওয়াশিংটন ডিসিতে ব্রুকিংস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো তানভি মাদানের কথায় ভারতীয় বিবৃতিতে জোর দেওয়া হয়েছে আগের স্থিতাবস্থা ফিরিয়ে আনা এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর। আর চীন চেয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কটা পুনঃস্থাপন করতে। সীমান্ত সমস্যা নিরসনের চেষ্টা হবে, কিন্তু তার পাশাপাশি অন্য জিনিসগুলো নিয়ে চীন এগিয়ে যাওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে ভারত প্রযুক্তি ও টেলিকম খাতে চীনের বিরুদ্ধে ইতিমধ্যেই এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেগুলো পাল্টানো সম্ভব নয়। কাজেই দুদেশের সম্পর্কে অবধারিতভাবে এগুলোর প্রভাব পড়বে। Technology and telecom sector that will not be with us. So I think in some ways we've already seen implications and perhaps we might see more. 3 বছর আগে ভুটান সীমান্তের ডোকলামে ভারত চীনের মধ্যে সামরিক উত্তেজনা নিরসনেও অজিত ডোভাল বড় ভূমিকা পালন করেছিলেন বলে বলা হয়। ভারতের জেমস বন্ড বলে পরিচিত সাবেক এই গোয়েন্দা প্রধান গালওয়ান বিরোধেও প্রথম পর্বে হয়তো সাফল্য পেয়েছেন, কিন্তু এবারের চীন ভারত সংকট আসলে অনেক জটিল ও বহুমাত্রিক, যার সব বিষয় হয়তো তাঁরও হাতে নেই। শুভজ্যোতি ঘোষ। এবারে আজকের সামাজিক মাধ্যম পর্যালোচনা। সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেসবুকে বেশ কিছু বিষয় আজ সারাদিন আলোচিত ছিল। সেসব জানিয়ে দিতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, সঙ্গে আছি আমি আফরোজা নীলা। তিতুমির, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে কিন্তু নতুন আলোচনা সমালোচনা তৈরি হয়েছে আজ। তারা নতুন একটি বার্তা দিয়েছে, সেটি হলো বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র কণার মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া যাচ্ছে। যেখানে মানুষের ভিড় বেশি, বন্ধ ঘর অথবা যেখানে বাতাস চলাচলের ভালো ব্যবস্থা নেই, সেসব জায়গায় বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না, এমন কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা। আর নীলা, যদি এটি পুরোপুরি নিশ্চিত হওয়া যায় তাহলে আবদ্ধ জায়গায় স্বাস্থ্য সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে, কারণ এতদিন এই বিষয়টাকে কিন্তু তেমন গুরুত্ব দেয়নি WHO। এ নিয়ে আছে নানান মন্তব্য, যেরকম সুদীপ ভট্টাচার্য নামের একজন লিখেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের মধ্যে শুধু আতঙ্ক সৃষ্টির দায়িত্ব পালন করছে, আর সারা বিশ্বে করোনা নিয়ে বিভিন্ন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আইটেম মুড়ি মুড়কির মতো বাজারে আনছে আর দিশেহারা মানুষ কিনছে। হোসেন মোহাম্মদ ইকবাল বলেছেন, না, এটাই আমার ধারণা ছিল অনেক আগে থেকেই, সেজন্য আমি সতর্ক থাকতাম। তালুকদার ওয়ালিউল্লাহ, তার মন্তব্য, করোনা ভাইরাসকে এমনভাবে হাইলাইটস করা হচ্ছে যেন মানুষ করোনা হলেই মরে যায়, আর করোনা ছাড়া আর কোনো রোগে মানুষ মরে না। মানুষকে এত আতঙ্কিত না করে সাবধান করেন। আরেকটি খবর নিয়েও ফেসবুকে খুব আলোচনা দেখা যাচ্ছে, সেটি কুয়েতে আটক হওয়া বাংলাদেশের একজন সংসদ সদস্যকে নিয়ে। মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল কুয়েতে পুলিশের হাতে আটক হবার খবরের পর সেটি নিয়ে অনলাইন অফলাইনে গত কয়েকদিন ধরেই বেশ আলোচনা চলছিল। আজ সে বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ওই সংসদ সদস্য কুয়েতের নাগরিক হলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। পাপুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী। এই নিয়ে মোহাম্মদ তানজিল আলম অবশ্য প্রশ্ন তুলেছেন, কেন মাননীয় প্রধানমন্ত্রী, ওর ওপর অভিযোগ ওঠা আর সেটা প্রমাণ হওয়া মানেই সেই শপথ ভঙ্গ করেছে? তাহলে তার সংসদ সদস্য পদ এখনো বহাল থাকে কি করে? কাজী ফাহাদ বলছেন, মধ্যপ্রাচ্যে নাগরিকতার কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। রুহুল আমিনও মনে করেন, মধ্যপ্রাচ্যে কাউকে নাগরিকত্ব দেয় বলে মনে হয় না। গা বাঁচানো মন্তব্য একজন দায়িত্বশীলের কাছ থেকে কাম্য নহে। এদিকে আরেকটি খবরও ফেসবুক ব্যবহারকারীদের আলোচনার কেন্দ্রে দেখা যাচ্ছে, সেটি হলো স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে লাইনে লাইনে ভুল, এই প্রসঙ্গটি নিয়ে। দেশের প্রথম সারির একটি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত এই খবরে বলা হচ্ছে, বাংলা ইংরেজি শব্দ মিলিয়ে পুরো সংবাদ বিজ্ঞপ্তিটি 10 লাইনের। যিনি স্বাক্ষর করেছেন তার নাম পরিচয় সহ আরও আছে 3 লাইন। সেই হিসেবে মোট 13 লাইনের সংবাদ বিজ্ঞপ্তিতে 17টি বানান ভুল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বলা যায় লাইনে লাইনে ভুল। কোনো লাইনে একাধিক ভুলও রয়েছে। ভুলগুলোর মধ্যে বাংলা শব্দ 15টি এবং ইংরেজি শব্দ 2টি। কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার নাম করে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও প্রতারণা নিয়ে র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত পদক্ষেপ নিয়ে ওই বিজ্ঞপ্তি দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এত বানান ভুলের বিষয়টি বাংলা একাডেমির বানান রীতি অনুসরণ না করার কুফল বলে ব্যাখ্যা করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। এই বিষয়টি নিয়ে বারবার চেষ্টা করেও স্বাস্থ্য অধিদপ্তরের জবাব পায়নি বলে পত্রিকাটি জানিয়েছে। তবে মানুষের আলোচনা কিন্তু থেমে নেই।
খন্দকার মোমিন লিখেছেন, সরকারি কাজে এ ধরনের বানান ভুল কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করতে হবে। তা না হলে আমাদের পরবর্তী প্রজন্ম এভাবে ভুল বানানের চর্চা করতেই থাকবে। এমডি নিবিড় মনে করছেন এর পিছনে অন্যতম দায়ী বাংলা একাডেমির 2 দিন পরে পরে বানান রীতি সংশোধন। তো এই সবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার কেন্দ্রে। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য। আর এরই সঙ্গে শেষ করছি আজকের প্রবাহ। রাত 10:30টায় আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনতে ভুলবেন না। শুভরাত্রি। Programs on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programs on this channel at present.